যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? এই প্রশ্ন আর কারো নয়, স্বয়ং রবীন্দ্রনাথের। কালের যাত্রাপথে যখন সভ্যতার সংকট দেখা গেছে, তখনই বিশল্যকরণী রূপে হাজির হয়েছেন রবীন্দ্রনাথ। আমার ব্যক্তিগত অভিমত, সভ্যতার সংকট তৈরি হয় মূলত দুটি কারণে। একটি মানহীন মানুষ অথবা হুঁশহীন মানুষের নেতিবাচক কার্যকলাপ, আর অন্যটি প্রকৃতির প্রতিশোধ। ব্রিটিশ রাজশক্তির ঘন কালো মেঘ যখন ভারতবর্ষের সমস্ত আকাশকে প্রায় ঢেকে দিয়েছিল, তখন রবির আবির্ভাব। সেই সময় আর ঠাকুরবাড়ির সাংস্কৃতিক পরিমণ্ডলে রবীন্দ্রনাথ লালিত পালিত। সময়টা 1905। লর্ড কার্জনের বঙ্গভঙ্গের প্রতিরোধে রবীন্দ্রনাথ সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করলেন। আবার এই মানুষটি 1916-17 সালে জাপান ও আমেরিকায় গিয়ে সাম্রাজ্যবাদ এবং উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে বক্তৃতা দিলেন, যা ন্যাশনালিজম গ্রন্থে প্রকাশিত। তিনি বলেছেন, জাতীয়তাবাদ একটি ভৌগোলিক অপদেবতা, এখন সেই ভূত তাড়াবার দিন এসেছে। এই গ্রন্থে বিশ্বযুদ্ধের কারণ নির্ণয় করে সাম্রাজ্যবাদী দেশের উদ্দেশ্যে তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। প্রতিবাদ সবসময় যে ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে করা যায় এমনটা নয়, বরং প্রত্যাখ্যানের মধ্য দিয়েও প্রতিবাদ করা যায়। তারই ফলস্বরূপ 1919 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ইংরেজদের দেওয়া নাইট উপাধি তিনি ফিরিয়ে দিয়েছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। আবার 1941 খ্রিস্টাব্দে জন্মদিনের ভাষণ সভ্যতার সংকট প্রবন্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মানব বিশ্বের কাছে তিনি তার বাণীকে প্রকাশ করেছেন। শুধু তাই নয়, সবুজের সংকট, জল সংকট, খাদ্য সংকট, সাধারণ প্রজা ও নারীদের অস্তিত্বের সংকট কিংবা মূল্যবোধের সংকট, সব কিছুতেই তিনি আরোগ্য দানকারী। আজকের দিনে করোনার করার গ্রাসে যখন আমরা সবাই শঙ্কিত কিংবা গৃহবন্দী হয়ে মানসিকভাবে বিপর্যস্ত, তখনও তিনি মুক্তিদানকারী। তিনিই তো শিখিয়েছেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। আসলে আমার কাছে রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে সংকট মোচনকারী এক বিশল্যকরণী। নমস্কার। কবি জাতীয়তাবাদের আবরণে থাকা ঔপনিবেশিকতাবাদের প্রত্যক্ষ করে বলেছেন, এই লাভের মহামারী সমস্ত পৃথিবীতে যখন ছড়াতে লাগলো, তখন যারা দূরবাসী, অনাত্মীয়, যারা নির্ধন, তাদের আর উপায় রইল না। চীনকে খেতে হলো আফিম, ভারতকে উজাড় করতে হলো তার সর্বস্ব। আফ্রিকা চিরদিন পীড়িত, তার পীড়া বেড়েই চলল। সমাজ বিভক্ত হলো সর্বক্ষমতার অধিকারী রাজা এবং দাসের ভিত্তিতে।
সভ্যতার সংকটে মানুষে মানুষে ভেদাভেদ আকুল করেছে কবির মন প্রাণ। এক ভূখণ্ড হলেও তারা যেন ভিন গ্রহের নিবাসী। সেখান থেকে কাজে আসে যক্ষপুরীতে। তাই রক্তকরবীর বিশু পাগল বললুম দেশে যাব, শরীর বড় খারাপ। সর্দার বললেন, আহা, এত খারাপ শরীর নিয়ে দেশে যাবেই বা কেমন করে? তবু চেষ্টা করে দেখো। সত্যি ফেরা যায় না। যক্ষপুরীর কবলের মধ্যে ঢুকলে হাঁ বন্ধ হয়ে যায়। বর্তমান যুগে দাঁড়িয়ে যখন আজও শ্রমিকের এই দুরবস্থা চোখে পড়ে, তখন সভ্যতার সংকটের মুখোমুখি দাঁড়িয়ে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজও একইভাবে বর্তমান। ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল। ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে। ওরা কাজ করে নগরে প্রান্তরে। রাতছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে। জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে বোম্বাই গুজরাটে। গুরু গুরু গর্জন, গুনগুন স্বর, দিন ও রাত্রে গাঁথা পড়ি, দিন ও যাত্রা করিছে মুখর। দুঃখ সুখ দিবস রজনী, মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি। শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পড়ে, ওরা কাজ করে। তখন 1911 সাল। বেড়েই চলেছে সাংঘাতিক সব মহামারীর প্রকোপ। প্লেগ, কলেরা, কালাজ্বরে মানুষ দিশেহারা। মৃত্যু মিছিল ছিল অব্যাহত। মহামারীর মৃত্যু ছুঁয়ে গিয়েছিল ঠাকুরবাড়িকেও। মৃত্যুর ভয়াবহতায় রবীন্দ্রনাথ কেবল সাহিত্য রচনায় থেমে থাকেননি, নেমেছিলেন রাস্তায়। গোড়া উপন্যাসে হরিমোহিনীর স্বামী ও পুত্রের মৃত্যুর কথা লিখতে গিয়ে নিজের দুঃখের কথাই যেন ব্যক্ত করলেন তিনি। যে দুঃখ কল্পনা করিলেও অসহ্য বোধ হয়, তাহাও যে মানুষের সয়, ইহা জানাইবার জন্যই ঈশ্বর আমাকে বাঁচাইয়া রাখিলেন। আবার দেশের এইরূপ পরিস্থিতিতে সরকারের উদাসীনতা দেখে আক্ষেপ ঝরে পড়েছিল তার গলায়। মহামারী, দুর্ভিক্ষ প্রভৃতিতে আমরা যখন অত্যন্ত উৎপীড়িত হয়ে উঠিলাম, সেই সময় আমাদের গভর্নমেন্টের যেরূপ চেহারা বাহির হইয়াছিল, তাহাতে বুঝিয়াছিলাম আমরা তাহাদের আপনার কেহ নই। রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তি, যিনি শুধু শ্রমিকদের কষ্ট, মহামারী এই বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেননি। স্বাধীনতা আন্দোলনেও তাঁর ভূমিকা ও লেখনী জ্বলন্ত দৃষ্টান্ত রেখে যায়। 1905 খ্রিস্টাব্দে বাংলার বুকে নেমে এলো ঘোর অন্ধকার, বঙ্গভঙ্গ। এই আন্দোলনে তার কলম থেকে এলো বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। 1919 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তৈরি হলো অন্যতম কলঙ্কিত অধ্যায়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এই নির্মম গণহত্যার দরুন রবীন্দ্রনাথ ত্যাগ করলেন ইংরেজদের দেওয়া নাইট উপাধি। তাই আজ তার নিবেদনে রবীন্দ্রনাথ তৎকালীন সমাজে নারীদের অধিকার রক্ষা ও তাদের সংকট নিয়ে তার মনোভাব ব্যক্ত করেছিলেন। তার কলম থেকে আগুন ঝরেছিল। বাল্য বিবাহ সম্পর্কে তিনি বলেছিলেন, সানাই বাজিয়ে ঘরে নিয়ে আসি 8 বরষের বধূ, শৈশব কুঁড়ি ছিঁড়িয়া বাহির করি যৌবন মধু। আবার রবীন্দ্রনাথ তার সাধনা পত্রিকায় লিখেছেন,
যিনি প্রকৃতির নির্দেশ অনুসারে মা হইয়া জন্মগ্রহণ করেন, তিনি যে শিক্ষা লাভ করিতেন তা বিক্রয় করিবার জন্য নহে, বিতরণ করিবার জন্য। সভ্যতার একটি লক্ষণ এই উত্তরোত্তর কর্তব্যের ভাগ। কুঁড়ি যত ফুটিতে থাকে তাহার প্রত্যেক দল ততই স্বতন্ত্র হইয়া আসে। সভ্যতার উন্নতি অনুসারে স্ত্রীলোকের কর্তব্য বাড়িয়া উঠিয়া তাহাকে পুরুষ হইতে পৃথক করিতে থাকিবে। তাই আমরা গাই, Belonging to a generation of Bengalis who received Tagore as an acknowledged classic of their tradition, I grew up reading his books, listening to his music, watching his dance dramas, and writing poetry under the inspiration of his words. This youthful appreciation of Tagore eventually led to a deeper understanding of his stature as an artist and thinker, but it was only when I entered Tagore studies in a more formal manner that I realized how truly spectacular his achievements were from an international perspective. But the youth of our generation needs to be aware about these vast works of the Nobel laureate Rabindranath Tagore, where he has always thought the youth to be a reflection of the entire upcoming society. And as he says in his poem, Where the Mind is Without Fear, he says that where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake.